স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি আনোয়ারুল আলম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। পরিবারের সদস্যদের নিয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান। মনোনয়ন যাচাই বাছাই, কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, রংপুরে বৈধ জিএম কাদের। বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা অব্যাহত, ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি আন্তর্জাতিক 9 ফ্লাইট। এবারে বিস্তারিত। প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার প্রতি সাধারণ মানুষের ভালোবাসা যেন অন্তহীন। তার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির নেতাকর্মীদের পাশাপাশি দলে দলে সমাধিস্থলে ভিড় করছেন সাধারণ মানুষ। এছাড়া সকালে কবর জিয়ারত করেছেন খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান সহ পরিবারের সদস্যরা। সবুজে ঘেরা জিয়া উদ্যানের চিরনিদ্রায় শায়িত আছেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির নেত্রী খালেদা জিয়া। পাশেই তার স্বামী ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সমাহিত। ঢাকার এই সমাধিস্থল এখন নানা বয়সী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পদচারণায় মুখরিত। বুকে শোক ও তীব্র শীত উপেক্ষা করে তারা এসেছেন কবর জিয়ারত করতে। তাদের ভালোবাসার ফুলে ভরে উঠেছে সমাধিস্থল। শ্রদ্ধা জানানোর পাশাপাশি দিনভর সেখানে চলে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাত। উদ্যানে আগত মানুষজন জানান জিয়া পরিবার ঘিরে তাদের আবেগ ও অনুভূতির কথা। দেশের যে সার্বভৌমত্ব, স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য কাজ করেছেন, সেই কারণে তিনি কিন্তু দেশনেত্রী হিসেবে সকলের হৃদয়ের মণিকোঠায় স্থান পেয়েছেন। এরকম একজন দেশনেত্রী, আপসী নেত্রী আমাদের বাংলাদেশের ইতিহাসে বিরল। আমার কাছে মনে হয় এই শোক আর কখনো শেষ হবে না। বাঙালি জাতির জীবনে একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। আমি ওনাকে অত্যন্ত কাছে থেকে দেখেছি। ওনার মতো বিনয়ী মানুষ আর বোধহয় এই পৃথিবীতে আল্লাহবাক কতশো বছর পরে দেবেন সেটা একমাত্র আল্লাহবাকই ভালো জানে। শুক্রবার সকাল 10:30টার দিকে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসেন তারেক রহমানের কন্যা জাইমা রহমান। সঙ্গে আরও ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান, তার কন্যা জাহিয়া রহমান সহ পরিবারের 20 জন সদস্য। বিএনপির কেন্দ্রীয় নেতারাও আসেন খালেদা জিয়ার কবর জিয়ারত করতে। আমরা মৃত্যুর আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার সেই নির্দেশ, সেই আদর্শ, এই দেশপ্রেমকে আমরা ধারণ করে যতক্ষণ পর্যন্ত বেঁচে আছি। তিনি ছিলেন জাতীয় ঐক্যের প্রতীক, তিনি ছিলেন স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্ত্র প্রহরী, তিনি ছিলেন গণতন্ত্রের মা। এটা প্রমাণ হয়েছে তিনি একজন মহান জাতীয় অভিভাবক ছিলেন। দেশনেত্রী খালেদা জিয়া দেশটাকে যে ভালোবাসতেন, উনি তো বারবার বলেছেন যে আমার দেশের বাইরে আমাদের কোনো টুকু নাই, আমাদের বন্ধু থাকতে পারে। উনি আমার শিখিয়ে গেছেন মাথা নত না করে মানুষের কথা মনে রেখে উনি দেশের মানুষকে ভালোবাসা শিখিয়েছেন। রাষ্ট্র ক্ষমতা, কারাবাস, নিপীড়ন আর অসুস্থতার দীর্ঘ অধ্যায় পেরিয়ে গত 30 ডিসেম্বর খালেদা জিয়া ইন্তেকাল করেন। প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানাতে আসা মানুষজনের উপস্থিতিই বলে দিচ্ছে বাংলাদেশের মাটি ও মানুষের কাছে কত জনপ্রিয় ছিল বেগম খালেদা জিয়া। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ শ্রদ্ধা জানিয়ে তার জন্য দোয়া করছেন মহান আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন। একই দিনে বিএনপির পক্ষ থেকে বাদ জুমায় দেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জুমার নামাজ আদায় করেন ঢাকার নৌবাহিনী সদর দপ্তর মসজিদে। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন যাচাই বাছাই কার্যক্রম চলছে। রংপুর 3 আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের, স্বতন্ত্র প্রার্থী তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী সহ 7 জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা। সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা নিয়ে গঠিত রংপুর 3 আসনের মনোনয়নপত্র যাচাই বাছাই করা হয়। এ সময় মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া সংসদীয় আসনের শতকরা 1 ভাগ ভোটার সমর্থনের তালিকায় গড়মিল থাকায় স্বতন্ত্র প্রার্থী রিটা রহমান, গ্রেফতারি পরোয়ানা ও রাজস্ব বকেয়া থাকায় খেলাফত মজলিসের তৌহিদুর রহমান মণ্ডল ও রাজস্ব বকেয়া থাকায় বাসদের আনোয়ার হোসেন বাবলুর মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করা হয়। গাইবান্ধা 2 আসনে মনোনয়নপত্র জমা দেন মোট 8 জন প্রার্থী। এর মধ্যে ইসলামী আন্দোলনের আব্দুল মাজেদ সহ 3 জনের মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। জেলার 5টি সংসদীয় আসনের মধ্যে আজ 2টি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই হয়। বাকি 3 আসনে কাল যাচাই বাছাই কার্যক্রম হবে। এছাড়া মনোনয়নপত্র
মনোনয়নপত্র যাচাই বাছাইয়ের দ্বিতীয় দিনে কুড়িগ্রামে 5 জনের প্রার্থিতা বৈধ, 1 জনের বাতিল এবং 1 জনের প্রার্থিতা স্থগিত করা হয়েছে। জেলা রিটার্নিং অফিসারের কার্যালয়ে কুড়িগ্রাম 3 আসনের 7 প্রার্থীর মনোনয়ন যাচাই বাছাই করা হয়। এর মধ্যে জামায়াতে ইসলামের প্রার্থী মাহবুব আলমের দ্বৈত নাগরিকত্ব থাকায় তার মনোনয়নপত্র স্থগিত করা হয়েছে। বিএনপির রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক স্বতন্ত্র প্রার্থী হিসেবে শর্ত পূরণ না করায় তারও মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। ব্রাহ্মণবাড়িয়ায় প্রথম ধাপে বাছাই শেষে 3টি আসনের 36 প্রার্থীর মধ্যে 6 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত রয়েছেন সহকর্মী রিফাত নাবিল। নাবিল, একাধিক প্রার্থীর মনোনয়নপত্র কি কারণে বাতিল করা হয়েছে আমাদের একটু বিস্তারিত জানাবেন? জি মূলত যে 6 জন প্রার্থীর আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা আসলে প্রত্যেকেই স্বতন্ত্র প্রার্থী ছিলেন। মূলত 100% ভোটের যে একটা শর্ত রয়েছে, তারা এই শর্তগুলো পূরণের যে জটিলতা তৈরি হওয়ার কারণে আসলে তাদের এই প্রার্থিতা বাতিল করা হয়। ব্রাহ্মণবাড়িয়া মোট 9টি উপজেলা আসলে মোট 6টি আসন রয়েছে, নির্বাচনী আসন রয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া 1, 2 এবং 3 এই 3টি আসনের আসলে আজকে মনোনয়ন যাচাই বাছাই চলছিল। এই জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মহোদয়ের কার্যালয়ে আজকে সকাল 11টা থেকে। তো এই 6টি আসনের মধ্যে 3টি আসনের যে মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছে, এখানে প্রায় 36 জন প্রার্থীর আসলে মনোনয়ন যাচাই বাছাই করা হয়েছিল। এর মধ্যে 6 জন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। তবে এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়ার যে প্রথম 1 আসন, সেখানে 2 জন প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসন, যেখানে বিএনপি সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানও স্বতন্ত্র প্রার্থী হিসেবে, ওই আসনে আসলে কারো প্রার্থিতা বাতিল করা হয়নি। ওইখানে 11 জন প্রার্থীর সকলের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন, যে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এখানে ব্রাহ্মণবাড়িয়ার 3 আসন সদর বিজয়নগর আসনটিতে এখানে 4 জন প্রার্থীর আসলে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। আগামীকালকে ব্রাহ্মণবাড়িয়ার 4, ব্রাহ্মণবাড়িয়ার 5 এবং ব্রাহ্মণবাড়িয়ার 6 এই 3টি আসনের মনোনয়ন যাচাই বাছাই করা হবে। এবং জেলা প্রশাসক এবং জেলা রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে জানিয়েছেন যে আগামী 5 থেকে 9 তারিখের মধ্যে যাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তারা নির্বাচন কমিশনে আপিল করতে পারবেন। এই ছিল আমার কাছে ব্রাহ্মণবাড়িয়া থেকে মনোনয়ন যাচাই বাছাই সর্বশেষ। নাবিল, আপনাকে ধন্যবাদ। ব্রাহ্মণবাড়িয়া থেকে যুক্ত ছিলেন সহকর্মী রিফাত নাবিল। ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা অব্যাহত রয়েছে। দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়ের উপর দিয়ে দ্বিতীয় ধাপে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সকাল 9টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস থাকার কথা জানিয়েছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। সূর্যের দেখা মিললেও ঠান্ডা বাতাস শীতের তীব্রতা বাড়িয়ে তুলেছে। কুড়িগ্রামে সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.7 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শীত বেড়ে যাওয়ায় কষ্টে রয়েছেন অতি দরিদ্র, ছিন্নমূল, শ্রমজীবী এবং নদী তীরবর্তীর চরাঞ্চলের মানুষ। হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। উত্তরের আরেক জেলার নওগাঁয় সকাল 6টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 11.8 ডিগ্রি সেলসিয়াস। আগামীতে এই তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া অফিস। একই সময় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 10.6 ডিগ্রি সেলসিয়াস। এছাড়া দক্ষিণের জেলা পটুয়াখালীতে সকাল 9টায় সর্বনিম্ন তাপমাত্রা 10.1 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে খেপুপাড়া আবহাওয়া অফিস। এ সময় জেলার অনেক স্থানে ঘন কুয়াশায় দৃষ্টিসীমা নেমে আসে 50 মিটারের নিচে। যশোরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 8 ডিগ্রি সেলসিয়াস। এদিকে ঘন কুয়াশার কারণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 9টি আন্তর্জাতিক ফ্লাইট নামতে পারেনি। ফ্লাইটগুলো চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে অবতরণ করে। দর্শক, শীতের আরো খবর জানাতে এই মুহূর্তে দিনাজপুর থেকে যুক্ত হয়েছেন সহকর্মী সুলতান মাহমুদ। সুলতান, শীতের তীব্রতা এখন কেমন সেখানে, আর কর্মজীবী মানুষ নিশ্চয়ই ভোগান্তিতে পড়েছেন, আমাদের জানাবেন বিস্তারিত। আনোয়ারুল, আজকে দিনাজপুরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 23.6 ডিগ্রি সেলসিয়াস এবং সেটি ছিল দুপুর 3টায়, এবং আজকে সকাল 9টায় দিকে যে সর্বনিম্ন তাপমাত্রাটি রেকর্ড করা হয়েছে সেটি হচ্ছে 10.5 ডিগ্রি সেলসিয়াস। তবে এখন যেহেতু সূর্য কিন্তু আজকে হালকা দেখা দিয়েছিল, তবে তাপটি ছিল একেবারে নিরুত্তাপ, যেটি একেবারেই গায়ে তেমন লাগেনি। তবে আজকে হিমেল হাওয়া প্রবাহিত হচ্ছিল, এখনো কিন্তু হালকা হিমেল বা বাতাস প্রবাহিত হচ্ছে, যার কারণে ঠান্ডার মাত্রাটি কিন্তু বাড়িয়ে দিয়েছে। অর্থাৎ সন্ধ্যার পর থেকে কিন্তু শীতের মাত্রা এতটাই বেড়ে যায় যে রাস্তাঘাটে একেবারেই ফাঁকা হয়ে যায়, মানুষ কিন্তু প্রয়োজন ছাড়া তেমন একটি বের হয় না। তবে আজকে যারা খেটে খাওয়া মানুষ আমরা দেখেছি, আজকে শুক্রবার ছিল, তবে রাস্তায়
চলাচলের সংখ্যা একেবারেই কম ছিল। তবে যারা খেটে খাওয়া একেবারে দিনমজুর শ্রেণীর মানুষ তারা কিন্তু এই শীতে চরম ভোগান্তির মধ্যে রয়েছে। কারণ সকালবেলায় এত তীব্র শীত থাকে এবং ঠান্ডায় হিমেল বাতাসে জনজীবন বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যায় এবং রাতে কিন্তু অনেকটাই বৃষ্টির মতো শিশির পড়ে, যার কারণে সেই রাতের মধ্যে কিন্তু বা সকাল পর্যন্ত অনেকে কিন্তু রাস্তায় বের হয় না, ঘরের মধ্যেই থাকে। এবং তৃণমূল মানুষেরা যারা আছে, তৃণমূল বা বস্তি এলাকার মানুষেরা, তারা কিন্তু এই ঠান্ডায় শীত বস্ত্রের জন্য তারা অপেক্ষা করছে। যদিও জেলা প্রশাসন পক্ষ থেকে এবং বিভিন্ন ব্যক্তিগত পক্ষ থেকেও কিন্তু শীত বস্ত্র শীতার্তদের মানুষের মাঝে বিতরণ করা হচ্ছে, তবে সেটি একেবারেই অপ্রতুল্য। তবে এখানকার মানুষেরা দাবি করছে যে দেশের বিভিন্ন অঞ্চলে বিত্তবানেরা যদি এই মুহূর্তে যদি এই এলাকার মানুষের শীত বস্ত্র বিতরণ করতে পারে তাহলে এই এলাকা ভালো হয়। আনোয়ারুল। সুলতান, আপনাকে ধন্যবাদ। দিনাজপুর থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুলতান মাহমুদ। দেশে আওয়ামী লীগের রাজনীতির কোনো ভবিষ্যৎ নেই উল্লেখ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, মানুষের কাছে দলটির গ্রহণযোগ্যতা হারিয়েছে। সকালে মাগুরার নিজ নান্দুয়ালি নিতাই গৌর গোপাল সেবাশ্রম পরিদর্শন করেন তিনি। পরে সাংবাদিকদের সঙ্গে সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলেন। এক প্রশ্নের জবাবে তিনি জানান, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিপুল সংখ্যক মানুষ হত্যাকাণ্ড ও গুমের শিকার হয়েছে, অথচ গত 17 মাসে তাদের পক্ষ থেকে কাউকে অনুতপ্ত হতে দেখা যায়নি। শফিকুল আলম অভিযোগ করেন, দেশের বাইরে অবস্থানরত দলটির নেতাকর্মীরা এখনও বিভ্রান্তিকর ও মিথ্যা বক্তব্য দিয়ে যাচ্ছেন। তারা আন্তর্জাতিক অঙ্গনে জুলাইয়ের আন্দোলনকারীদের জঙ্গি হিসেবে উপস্থাপন করতে চায়। 17 মাস হয়ে গেল। হ্যাঁ, এই 17 মাসের মধ্যে তারা কোনোবার কেউ বলেছে অনুতপ্ত হয়েছে? আপনি দেখেছেন এত বিপুল মানুষকে তারা খুন করলো, গুম করলো, তাদের কাউকে দেখেছেন মানে একটু অনুতপ্ত হয়ে বলতে যে না ভাই, আমাদের এই কাজটা ভালো হয় নাই, আমাদের পিসফুল থাকা উচিত ছিল? সেটা তো ওরা বলে নাই। তারা এবং ওরা তো বলেই নাই, বরঞ্চ আপনি দেখেন তারা তাদের যে সমস্ত নেতাকর্মী বাইরে চলে গেছে, তারা এমন হেন কোনো মিথ্যা নাই বলতেছে না। এবারে কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের মানুষ একসাথে বসবাস করবে এমন দেশ গড়ে তোলার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম নগরীর প্যারেড ময়দানে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সুন্দর একটি দেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নে তার সুযোগ্য সন্তান তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মাণে নেতৃত্ব দেবেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত বৌদ্ধ ভিক্ষু সংঘ, ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক নেতা, সমাজকর্মী সহ সর্বস্তরের মানুষ গভীর শ্রদ্ধার সঙ্গে অংশগ্রহণ করেন। ভোলার মেঘনা নদীতে জাহাজের ধাক্কায় 7 আরোহী সহ 300 টন লবণবাহী একটি ট্রলার ডুবে গেছে। ট্রলারে থাকা 7 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত 2:30টার দিকে ভোলা সদর উপজেলার তুলাতুলি এলাকার ইলিশবাড়ি সংলগ্ন মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। ট্রলারের মাঝি মোহাম্মদ বেলাল হোসেন জানান, বৃহস্পতিবার সকালে কক্সবাজারের কুতুবদিয়া থেকে এমভি দিলোয়া 3 নামের ট্রলারে করে 300 টন লবণ নিয়ে খুলনার জেলখানা ঘাটের উদ্দেশ্যে রওনা দেন তারা। রাত 2:30টার দিকে ঘন কুয়াশার কারণে তুলাতুলি এলাকায় নদীতে ট্রলারটি নোঙর করে রাখা হয়। এ সময় পেছন দিক থেকে আসা একটি জাহাজ ধাক্কা দিলে ট্রলারের একাংশ ফেটে যায় এবং দ্রুত পানি ঢুকতে শুরু করে। পরবর্তীতে ট্রলারটি তীরের দিকে নেওয়ার চেষ্টা করা হলেও তীরের কাছাকাছি এসে সেটি ডুবে যায়। এবার একটি শোক সংবাদ। 21শে পদক পাওয়া কবি, ছড়াকার ও লেখক সুকুমার বড়ুয়া আর নেই। শুক্রবার সকালে চট্টগ্রামের রাউজানের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 84 বছর বয়সে তার জীবন অবসান ঘটে। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। সুকুমার বড়ুয়ার জন্ম 1938 সালের 5 জানুয়ারি চট্টগ্রামের রাউজানে। দারিদ্রতার কারণে প্রাতিষ্ঠানিক শিক্ষা 3য় শ্রেণীতে সমাপ্ত হলেও শব্দের প্রতি মুগ্ধতা এবং ছন্দের প্রতি অস্বাভাবিক টান তাকে বাংলা ছড়ার সম্রাট হিসেবে খ্যাতি এনে দেয়। তার প্রকাশিত 18টি গ্রন্থের মধ্যে লেজ আবিষ্কার, ছোটদের হাট, কোয়াল খাইয়ে, ঠিক আছে, জীবনের ভেতরে বাইরে উল্লেখযোগ্য। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, বাংলাদেশ শিশু একাডেমি সাহিত্য পুরস্কার, আলাওল সাহিত্য পুরস্কার সহ বহু সম্মাননা পেয়েছেন তিনি। 2017 সালে 21শে পদক প্রাপ্তির মাধ্যমে রাষ্ট্রীয় স্বীকৃতি পায় তার সাহিত্য কীর্তি। নতুন বছরের শুরুতে বাজারে শীতকালীন সবজির পাশাপাশি পেঁয়াজের দাম কমেছে।
তবে চালের দাম নিয়ে অভিযোগ করেন ক্রেতারা, মাছের দামও বেশ চড়া। পৌষের হিমশীতল পরিবেশ যেন ছুঁয়ে গেছে রাজধানীর কাঁচা বাজারেও। থরে থরে সাজানো শীতকালীন সবজি আর দাম কমে আসায় ক্রেতা স্বস্তি। সব মিলিয়ে কারণ বাজারে শুক্রবার ছুটির দিনে কেনা বেচাও জমজমাট। বাজারে এখন বেশিরভাগ সবজির দাম ৩০ থেকে ৫০ টাকার মধ্যে। বিক্রেতারা বলছেন এই ধারা অব্যাহত থাকতে পারে আরও বেশ কিছুদিন। এটা গত সপ্তাহের তুলনায় ফুলকপি পাতাকপি এখন 20 টাকা 30 টাকা পিস পাওয়া যাচ্ছে। পাতাকপি 20 টাকা, ফুলকপি 30 টাকা, বেগুন 40-50 টাকা। সরবরাহ বাড়ার কারণে বিগত মাসের চেয়ে একটু কম। আগে পিছে কিনানো হয় তাহলে হয়তো বা একটু কম হয় আর কি দাম। সিম কম আছে 40 টাকা কেজি, আলু কম আছে 25 টাকা 20 টাকা কেজি, পেঁপে 40 টাকা কেজি। ক্ষীরা শসাটার দাম একটু বেশি, সব সবজির দামে কম। ক্ষীরা 100 টাকা কেজি আর সব সবজির দাম কম, আশা করি আরো দাম কমবে। ডিসেম্বরের শুরুতে পেঁয়াজের দাম প্রতি কেজি 130 থেকে 160 টাকায় বিক্রি হলেও ধীরে ধীরে তা কমতে শুরু করেছে। আদা রসুনের দামও রয়েছে আগের মতোই। বর্তমান পেঁয়াজের বাজার মধ্যে একটু কমতে 60 টাকা দাইছে। যত নতুন পেঁয়াজের আমদানি বেশি হবে তত দাম কমে দেব। আদা রসুনের দাম মানে গত সপ্তাহ যেরকম এই সপ্তাহ সেম আছে আর কি। তবে চাল, চিনি ও ভোজ্য তেল সহ কিছু নিত্য পণ্যে রয়েছে অস্থিরতা। হঠাৎ করে চিনির দাম বাড়ছে, 95 টাকা চিনি এখন 105 টাকা। দাম বেশি পোলাও চাল 110-15 টাকার পোলাও চাল 130 টাকা। দাম বেশি তেল 195 টাকা লিটার। মাছের সরবরাহ বেশ ভালো, তবে দাম নিয়ে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। চিংড়ি মাছ যেটা যেটা দিল, সব চিংড়ি মাছ দাম 20-30-50 টাকা বেশি এক কেজি। রুই মাছ 30-40 টাকা বেশি। তেলাপিয়া 180, রুই মাছ 350-330। গত মাসের থেকে এই মাসে আর কি আমার কাছে মনে হয় যে মাছের বাজারের দামটা একটু বেশি। আর বাকি সব মাছের দামই বেশি। এই চিংড়ি মাছ নিলাম 1000 টাকা কেজি, নরমালি 900-800 টাকা দাম ছিল, আজকে একটু বেশি। কারণ বাজারে প্রতি কেজি গরুর মাংস 750 ও খাসি 1250 টাকায় বিক্রি হচ্ছে। সঞ্জিতা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক নতুন বছরের প্রথম দিনও পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ও ইউক্রেন। এমনকি একে অপরের বিরুদ্ধে বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলার অভিযোগ তুলেছে দেশ দুটি। মস্কোর অভিযোগ, খেরসনের রাশিয়া নিয়ন্ত্রিত এলাকায় একটি হোটেল ও ক্যাফেতে ইউক্রেনের ড্রোন হামলায় শিশুসহ অন্তত 24 জন নিহত হয়েছে। সেখানকার রুশ নিযুক্ত গভর্নর ভ্লাদিমির সালদো জানান, উপকূলীয় গ্রাম খোরলিতে নববর্ষ উদযাপনের সময় 3টি ইউক্রেনীয় ড্রোন একটি হোটেল ও ক্যাফেতে আঘাত হানে। অন্যদিকে কিয়েভ জানায় রাশিয়া তাদের বিদ্যুৎ অবকাঠামো লক্ষ্য করে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে। প্রায় 4 বছর ধরে চলা এই যুদ্ধ অবসানের লক্ষ্যে ব্যাপক তৎপরতা চালাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিন্তু দুই দেশের এমন পাল্টাপাল্টি হামলা চলমান থাকলে শান্তি আলোচনা ভেস্তে যাবে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা। এবছর বাংলাদেশের ক্রিকেটের ব্যস্ত সূচি প্রকাশ করেছে আইসিসি। অস্ট্রেলিয়া, ভারতের পাশাপাশি পাকিস্তান, নিউজিল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজকে সাদা ও লাল বলের সিরিজ খেলতে ঢাকায় আমন্ত্রণ জানাবে বিসিবি। 2026 মৌসুমের ব্যস্ত হোম সিরিজে 4টি টেস্ট, 12টি ওয়ানডে এবং 9টি টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ ক্রিকেট দল। পুরুষ টি-20 বিশ্বকাপের পর মার্চ থেকে শুরু হবে নতুন মৌসুমের খেলা। শুরুতে পাকিস্তান আসবে ঢাকায়, খেলবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। মে মাসে আবারও 2 টেস্ট সিরিজ খেলতে ফের ঢাকায় আসবে তারা, যা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। পূর্ণাঙ্গ সিরিজ খেলতে নিউজিল্যান্ড এপ্রিল-মে মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে। জুনে অস্ট্রেলিয়া এবং আগস্ট ও সেপ্টেম্বরে ঢাকায় আসবে ভারত ক্রিকেট দল। আর অক্টোবর-নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের 2টি ম্যাচ দিয়ে শেষ হবে চলমান মৌসুমের ব্যস্ততা। এছাড়াও আন্তর্জাতিক সূচিতে শ্রীলঙ্কা এ দল মে মাসে 2টি 4 দিনের ম্যাচ ও 3টি ওয়ানডে খেলতে বাংলাদেশ সফর করবে। শেষ করব দীপ্ত সংবাদ, তার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। পরিবারের সদস্যদের নিয়ে জিয়াউর রহমান খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন জাইমা রহমান। মনোনয়ন যাচাই বাছাই, কুড়িগ্রামে জামায়াত প্রার্থীর মনোনয়ন বাতিল, রংপুরে বৈধ জিএম কাদের। বিভিন্ন এলাকায় শীতের তীব্রতা অব্যাহত, ঘন কুয়াশায় ঢাকায় নামতে পারেনি আন্তর্জাতিক 9 ফ্লাইট। এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী দীপ্ত সংবাদ সন্ধ্যা 6:40 দেখার আমন্ত্রণ। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।